মানুষের পাশে পত্রিকাটা লাল 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 যেটা। ধন্যবাদ। এরপরে আমাদের সভামুখ আছে, এরপরে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। তো তার আগে আমি নাম বলে দিচ্ছি। পলিতানাথ ভট্টাচার্য এই পর্বের সভামুখ। থাকছে মিন্টু বাড়ুই কবি, থাকছেন তাপস তরফদার, থাকছেন জ্যোতির্ময় বৈরাগী, থাকছেন ভবসিন্ধু গায়েন, ভবসিন্ধু বোধহয় আসেননি, ডক্টর সুকুমার হালদার, সুদিন গোলদার, সন্ধ্যা সরকার, বাসুদেব সেন, ডক্টর কপিল রায়, অমিত পুরকাইত। কর্মীদের বলছি টুলুদি ঠিক পরেরটা, প্রথমেই টুলুদি, ঠিক আছে? হ্যাঁ, আমি আবার নাম বলে দিচ্ছি। সভামুখ পলিতানাথ ভট্টাচার্য, মিন্টু বাড়ুই কবি, তাপস তালুকদার, জ্যোতির্ময় বৈরাগী, ভবসিন্ধু গায়েন, ডক্টর সুকুমার হালদার, সুদিন গোলদার, সন্ধ্যা সরকার, বাসুদেব সেন, তাপস তালুকদার বলে দিলেন, ডক্টর কপিল রায়, অমিত পুরকাইত। আমাদের অনেকেরই যাদের প্রথম দিকে রাখা, অনেকেই ঠিক সময়ে আমাদের উপস্থিত হওয়া যায়নি বলে আমাদের মধ্যে উপস্থিত আছেন এর পরের পর্বে বা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তার সভামুখ। এখানে উপস্থিত আছেন বাবু চক্রবর্তী, আমাদের উপস্থিত আছেন স্বপন কুমার দাস, তারপরে আজ যারা যারা বাকি আছেন বিপ্লব দে বিশ্বাস, আর টুলুদি, টুলু সেন, আর যারা আছেন। কপিল দা আপনি আসুন, পরেরটা যাবেন? ঠিক আছে। তো আমি আব্দুল্লাহ শাহাজি আমার বন্ধু, আমি ওকে জোর করে আটকে রেখেছি এই কারণেই যে একসঙ্গে যাব বলে। আমি মাইক ছেড়ে দিচ্ছি। পলিতানাথ ভট্টাচার্য বিশিষ্ট আবৃত্তিকার এবং ভীষণ ভালো সঞ্চালনাও করেন এবং সমস্ত সাহিত্য অনুষ্ঠানগুলোতে তার কিন্তু উপস্থাপনা থাকে। ধন্যবাদ। নমস্কার। আমরা সকলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। এই অপেক্ষার অবসান বোধহয় হবে না, কারণ আমরা সবাই সঙ্গ চাই, সঙ্গী চাই। সেই জন্যই সব সময় যেখানেই যাই নিজেদের মতো একটা দল, একটা গণ্ডি, একটা পরিবৃত ঠিক তৈরি করে নিই। তাই এটা চলুক, দীর্ঘক্ষণ চলুক। হয়তো অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু কোথাও মনে হচ্ছে আরো বেশ খানিকক্ষণ চলুক। প্রথমেই জানাই সকলকে আমার শুভেচ্ছা। আর এই যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন রামপ্রসাদ দা, তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইল। আসছি আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান। প্রথমেই বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি। প্রথমে আমাদের সভামুখকে বরণ করে নেবে সম্পাদক জয়ন্ত মাঝি। এটা সত্য কথা, কেয়াদি দীর্ঘক্ষণ এসছে এবং আমার সঙ্গেও যে মুখের যোগাযোগটা না থাকার জন্যই আমি তাকে ঠিক সময় ডাকতেও পারিনি। আসলে যেখানে রয়েছেন উনি অনেক আগেই মঞ্চে উঠতে পারতেন। তো আমি কেয়াদিকে বলবো আপনি মঞ্চে চলে আসুন দিদি, আপনি অনেক আগেই ছিলেন, কিন্তু আমিও বুঝতে পারিনি। দুই একজন তো আমার না বোঝা থাকতেই পারে। ও এই তো, আপনি চলে আসুন। ওকে, তো আমি ছেড়ে দিচ্ছি।
আমি কবি তাপসদার মহাশয়কে বরণ করে নেব। কবি তাপস তরফদার মহাশয় সম্পর্কে একটু বলি। তার একটি বিশেষ সাহিত্য পত্রিকা তপস্যা সাহিত্য পত্রিকা আছে, আর তার একটি কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ কাশফুলের ঘ্রাণ। তাপসদাকে বরণ করে নিচ্ছে ষষ্ঠী কীর্তনিয়া মহাশয়। তিনি কিন্তু একজন পেশায় চিকিৎসক, কিন্তু তিনি সামাজিক বিভিন্ন কাজ এবং তার সাথে আমাদের এরপরে ডক্টর সুকুমার হালদার। উনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তাকে বরণ করে নিচ্ছেন ষষ্ঠী কীর্তনিয়া মহাশয়। ধন্যবাদ ষষ্ঠীদা। সুধীন গোলদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন জয়ন্ত মাঝি মহাশয়। সুধীন গোলদার মহাশয় সম্পর্কে একটু বলি। তিনি একজন প্রধান শিক্ষক, তার সঙ্গে কবি এবং সাংবাদিক, মানে কবি, সাংবাদিক, শিক্ষক সবকিছুর মেলবন্ধন একসঙ্গে আমাদের এই মঞ্চে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা পাই এবং দৈনিক সংবাদপত্রে যে চর্চা আমরা পড়তে পছন্দ করি সেটা তারই লেখা। জয়ন্তদাকে বলবো কবি মিন্টু বাড়ির মহাশয়কে একটু বরণ করে নিতে। তিনিও কিন্তু একজন শিক্ষক। আসলে শিক্ষকদের মধ্যে কোথাও যেন মনে হয় সাহিত্য বেশি করে থাকে, কারণ পড়াতে যেহেতু হয় সেহেতু অনেক কথা বলতে হয়, আর কথা বলা মানেই কিন্তু সাহিত্য সঙ্গে কোথাও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা। পরে আমরা বরণ করে নেব কবি জ্যোতির্ময় বৈরাগী মহাশয়কে বরণ করে নেবে আমাদের ষষ্ঠী কীর্তনিয়া মহাশয়। দীর্ঘক্ষণ এখানে থেকে আমরা কিন্তু সকলেই সমৃদ্ধ হচ্ছি। মানে নর্মালি আমরা যেভাবে জীবনযাপন করি তার মধ্যে থেকে একটা সভাকক্ষে দাঁড়িয়ে এত গুণী মানুষকে সঙ্গে ডক্টর কপিল রায় মহাশয়কে বরণ করে নেবে আমাদের জয়ন্ত মাঝি মহাশয়। তিনি এসেছেন বিশরপাড়া বিরাটি থেকে। তার কবিতার বইগুলো হলো মুক্তি, প্রেম ও প্রণয়। তাকে বরণ করে নিচ্ছেন জয়ন্ত মাঝি মহাশয়। আমরা সকলে একটু করতালি দেই। জানি মাথা কমে গেছে তাই হাত কমে গেছে, মাথা কমে গেছে সকলে চলে গেছেন, কিন্তু যে কজন আছি একটু হাততালি দেই। একজন বিশিষ্ট বাচিক শিল্পী, কথা বলা যাদের আমাদের কাজ, তার মধ্যে থেকে একদম অন্যরকম বাচিক শিল্পী সন্ধ্যাদী, তাকে বরণ করে নিচ্ছে ষষ্ঠী কীর্তনিয়া মহাশয়। তাকে বরণ করে নিচ্ছে জয়ন্ত মাঝি মহাশয়। বাসুদেব সেন মহাশয়, তিনি এসেছেন মদনপুর নামক একটি জায়গা থেকে। তিনি বিজ্ঞান এবং কলা বিভাগে স্নাতক এবং যথেষ্ট আমরা আশাবাদী যে তার কাছ থেকে যে বিভিন্ন রকম আমরা কবিতা পাই যথেষ্ট আমাদের মন ছুঁয়ে যায়। তার লেখা মানে সম্প্রতি
করছে তার সেই উপরেই তার কিছু লেখা আমরা পাবো পরবর্তী অনুষ্ঠানে আর কি। আর তাকে বরণ করে নিচ্ছে আমাদের ষষ্ঠী কীর্তনিয়া মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত গুণীজনদের কাছ থেকে কিছু মূল্যবান কথা। প্রথমেই ডেকে নেব আমি আমাদের মধ্যে উপস্থিত যে চিকিৎসক কবি আছেন তাপস তরফদার মহাশয়, তাকে বলবো আপনার পরিবেশনার এখানে রাখতে। নমস্কার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সত্যি একটা আন্দোলন। বর্তমান সমাজ, বর্তমান সময়, বর্তমান মানুষ এখানে আসার পরে অনেক কবি বন্ধু, সাহিত্যিক, শিক্ষক পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছে। সত্যি আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো সেই শিক্ষা লাভ করতে পারতাম। বর্তমান প্রেক্ষাপট বড় করুণ। স্কুল কলেজের যে শিক্ষার বাইরে যে শিক্ষা তার নাম কি যদি প্রশ্ন করি, পার্থিব জগতের শিক্ষা। স্কুল কলেজের বাইরে যে শিক্ষা তার নাম কি? পার্থিব জগতের শিক্ষা। সেই শিক্ষা ছিল কার? ছিল লালন ফকিরের, ছিল রামকৃষ্ণ দেব। তারা স্কুল কলেজে কোনোদিন যায়নি, তাদের কোনো পুঁথিগত ডিগ্রি ছিল না, কিন্তু তাদের যে পার্থিব জগতের শিক্ষা অপরিসীম। এখন বড় অভাব এই শিক্ষার। আমি বলছি, বহু জায়গায় বলে থাকি যে এখনকার প্রজন্ম, 4টে প্রজন্ম আমি দেখেছি, 4টে প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। 4টে প্রজন্ম আমার চিন্তা চেতনায়। এখনকার ছেলে মেয়েদের 25শে বৈশাখ কি, 23শে জানুয়ারি কি জানছে না। তাহলে এর জন্য দায়ী আজকের যারা আমরা সাহিত্য চর্চা করি, আমরা যারা সাহিত্য করি, সঙ্গীত চর্চা করি, এদের দায় কাঁধে আসছে। সত্যি 4টে প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যদি আমাদের জীবন কতটুক সময় সেটা আমি এক লাইনে আমার চিন্তা চেতনায় বিশ্লেষণ করছি, এইরকম ভাবে আমি আমার উপলব্ধি দিয়ে, আমি আমার শিক্ষা দিয়ে বলছি। আমি মনে করি যদি পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে আর পৃথিবী ধ্বংস হবে কবে, আমি ডান হাতে ধরলাম পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে আমি জানি না, আর পৃথিবী ধ্বংস কবে হবে সেটাও আমরা জানি না। তাহলে আমরা এই পৃথিবীতে কতটুক সময় আছি, একটু কথা কম বলবো। এইরকম ভাবে আমি বিশ্লেষণ করছি এক লাইনের মধ্যে দিয়ে। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বড় বড় ফুটা, ওই পড়েই মিলিয়ে গেল। অতটুক সময়ও আমরা পৃথিবীর আয়ু যদি চিন্তা করি, পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল, পৃথিবী কবে ধ্বংস হবে আমরা জানি না। তাহলে আমরা পৃথিবীতে কতটুক সময় সাহিত্য চর্চা করব, এইখানে আমি বক্তব্য দেবো। আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, ওই বড় বড় ফোঁটা পড়েই মিলিয়ে গেল, অতটুক সময়ও আমরা এই পৃথিবীতে নেই। আমি আর কিছু বলবো না, আমার ছোট্ট ছোট্ট দুটো কবিতা বলবো। আমার প্রথম কাব্যগ্রন্থ কাশফুলের ঘ্রাণ, তার থেকে দুটো কবিতা বলবো, ছোট ছোট। কবিতার নাম সভ্যতা। সভ্যতা
দাঁড়িয়ে আছো কঠিন পাষাণ নিয়ে খোঁজ, কত ঘটনা প্রতিদিন জানতে ইচ্ছে হয় না, তবু অন্ধ মৌন সভ্যতা তুমি নির্বিকার। কাল সাক্ষী কত শত কাহিনী, সময় পরিবর্তন, গতি পরিবর্তন, গণতন্ত্রে ক্ষমতা প্রয়োগের ব্যবহার, চাহিদা আলোর গাঢ় অন্ধকার, জন্ম মৃত্যুর বিবর্তন অবসম্ভাবী। তাহলে ক্ষমতা সূর্য প্রসন্ন, পাখায় পৃথিবী, প্রকৃতির নির্বাক কথা। এখন আলো চাই, আলো গাঢ় অন্ধকার, সভ্যতা তুমি নির্বিকার। ইতিহাস সত্য কথা বলে চিরকাল। আর একটি ছোট কবিতা, আমার এই কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা সবাই বলে আমাকে। সেই কবিতা পাথরের গায়ে দলিল লেখা হয়নি। কবিতার নাম পাথরের গায়ে দলিল লেখা হয়নি। ক্ষুদ্র সময়, আকাশ ভরা তারা, প্রিয়জন, কাঠের ছাই, চাঁদের দেশে সঙ্গী হলো না কেউ। এ যাত্রা পথে নকল জমি জামা, টানাটানি সার, সতের নিয়তি, মৃত্যু ঘোড়ার দৌড়, জীবন কাঠি, জাদু কাঠি, আগ বন্দি নিশায় ফেলেছি চোখ। পরিশ্রমের বিন্দু বিন্দু ঘাম হয়নি তালাবন্দি, কান থেকে কানে চুল চিরাচিরি, বাদী বিবাদী ধেয়ে আসে উত্তর সুরি। শুধু লালসা, আকাশ ভাগাভাগি, ভাবিনি কখনো সব মায়াবী অভিনয়। এখনো পাথরের গায়ে দলিল লেখা হয়নি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাহিত্য চর্চা করুন, সাহিত্য চর্চা করুন। ধন্যবাদ কবি তাপস তরফদার মহাশয়কে। এরপর ডেকে নিচ্ছি বাসুদেব সেন মহাশয়কে, যার লেখা এবার শুনে এবং যার বক্তব্য শুনে আমরা সকলে সমৃদ্ধ হব, এ আমার বিশ্বাস। ডেকে নিচ্ছি বাসুদেব সেন মহাশয়। মানুষের পাশে এসে দাঁড়িয়ে ভালো লাগছে। আমি আমার বক্তব্যের মধ্যে যাবো না, কারণ সময়টা অনেকটা পেরিয়ে গেছে। আমি আমার কবিতার দিকে সরাসরি চলে যাচ্ছি। কবিতা কিছু না, যারা অশান্ত তারা আজ কিছু তাকে কেন আর আসে না। পদ্মা যমুনা মেঘনায় বিলীন হয়ে যায় ওই নদীর ভালোবাসা। এক একটি ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ, অশ্রু রাশি চলে পড়ে হাওয়ায় হাওয়ায় বেজে উঠছে দ্বিগুণ ভিন্ন সঙ্গীত, দ্বিগুণ সচেতনা। নিম কাঠের মাস্তু, শাল সেগুন অর্জুন, জলযুদ্ধে কিভাবে জিতবে এসবে পরাজিত সেনানীর দল। মরে যাওয়ার আগে একথা ভেবো, মায়ের উষ্ণতা নিয়ে মরেছ, মায়ের গর্ভেই মৃত্যু তোমার। স্মৃতি সে কথা বলে, নীল আকাশ, বাতাস, চাঁদ তারা, সবাই সবাই সে কথাই বলে। যারা অশান্ত তারা আজ সে কথা জানে না। জন্মভূমি, জন্মভূমি, প্রিয়তমী ডাকে। অসংখ্য ধন্যবাদ কবিকে। আমি একটু সকলকে অনুরোধ করব, আমরা জানি অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা যতটা পারবো একটু ছোট ছোট করে পড়ব, এটা আমাদের সকলের জন্যই। এরপর ডেকে নিচ্ছি কবি, শিক্ষক এবং সাংবাদিক সুদিন গোলদার মহাশয়কে। মাননীয় সমুদ্র বিশ্বাস সহ মানুষের পাশে সংগঠনের সকল কর্মকর্তাকে আমার আন্তরিক অভিনন্দন।
মঞ্চে যারা আছেন এবং সামনে যারা বসে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন। ডিফেন্স মিশনের সকল কর্মকর্তাকে এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের সঞ্চালিকাকে। আমার ছোট্ট নিবেদন, রিয়েলিটি শো বিষাদের সুর ভাসে পল্লীর ওই প্রান্তরে, বিষাদের সুর ভাসে পল্লীর ওই প্রান্তরে, উৎসবে তা কোকিয়ে ওঠে প্রতিজনের অন্তরে। সবই আছে আগের মতন, শুধু সে নেইকো আজ, সবই আছে আগের মতন, শুধু সে নেইকো আজ। হায়নারা খেলো তাকে উদ্বেলিত জঙ্গিরাজ। পুতুল পুতুল বুদ্ধিজীবী দেখছে বসে বায়োস্কোপ, পুতুল পুতুল বুদ্ধিজীবী দেখছে বসে বায়োস্কোপ। ছিন্ন ভিন্ন শরীর থেকে ছিটকে পড়ে টেথোস্কোপ। নমস্কার। সত্যি যা দিয়ে হৃদয়ের গতি মাপা হয় তাই এখন ভূমিতে লুটি পড়েছে আর কি। তো সত্যি এটা খুব দুঃখের। ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত কবি মিন্টু বারুই মহাশয়কে। নমস্কার। মানুষের পাশে সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। যার আমন্ত্রণে এসেছি শ্রদ্ধেয় কবি, সাহিত্যিক, নাট্যকার সমুদ্র বিশ্বাস মহাশয়, তাকে আমার প্রণাম, শ্রদ্ধা। বেশ কিছু বলার নেই, কবিতায় চলে যাওয়া ভালো। ছোট ছোট দুটো কবিতা পাঠ করব। প্রথম কবিতা মৃত্যু উপত্যকা। অবাধ্য ভাদ্রের মেঘ শহরের আকাশে, পথ এত অন্ধকারাচ্ছন্ন কেন? পাঁচিলের উপর বসে আছে সবুজ সবুজ মানুষ, হাতে কলকি, রুদ্রের প্রসাদ। মুখ পোড়া কিছু বাদর কাঁদা ঘাটছে, প্রভাতী সূর্যের মুখে পাথরের দাঁত, অথচ ক্ষমতা গিলে গিলে খাচ্ছে। প্রদীপ নিভে গেছে রাতের পাহারায়, নেপথ্যে অদৃশ্য হাতের খেলাঘর। মৃত্যু উপত্যকায় মৃত্যু সত্য নয়, সভ্যতার ইতিহাসে অসভ্য শব্দ উৎসব। আমার দ্বিতীয় কবিতা ছায়া মানব। দরজায় এটো মুখে দাঁড়িয়ে দারোয়ান, ভেতরে অনেকেই আছেন অশরীরী আত্মা। সকলের দৃষ্টির বাইরে ছায়া মানব। তাহলে দোষীকে? রক্ত মাংস খেয়ে আঁচলে মুখ মুছে ফেলেছে যে, ধরার সাধ্যকার। ধন্যবাদ, নমস্কার। বেশ কিছুক্ষণ আমরা কবিতার মধ্যে দিয়ে গেলাম, এবার একটু সংগ্রামের কথা যাই। কারণ সংগ্রাম ছাড়া তো আর কোনো বড় জায়গায় পৌঁছানো যায় না। যারা মঞ্চে বসে আছে নিশ্চয়ই তারা একটু হলেও বড় জায়গায় পৌঁছেছে। তাই বলবো, এবার আমি ডেকে নিচ্ছি অমিত পুরকাইত মহাশয়কে, যিনি এই সংগ্রামের একজন বিপ্লবী বলতে পারি। নমস্কার। উপস্থিত সকল পরিজনকে আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আমি একটি কবিতা পাঠ করব, সেই সঙ্গে জানিয়ে দেব সমুদ্র বিশ্বাস মহাশয় এবং রামপ্রসাদ
চিৎকার করে বলছি এবং চিৎকার করে বলবো, এদেশই আমার জন্মভূমি, এদেশেই আমি জন্ম। তারপরও যদি চালাও গুলি, যন্ত্রণা বুকে থাকবো, যেখানেই তুমি কবর দাও আমি ভারতীয় হয়ে থাকবো। আমার দ্বিতীয় নিবেদন, খেলনা। রক্ত দেখে যদি কেউ আজ শিউরে ওঠে, তাকে তুমি বলো, কোনোদিন রং খেলোনি? আগুন দেখে কেউ যদি আজ ভয় পায়, তাকে তুমি বলো, অন্তর্দাহে কোনোদিন কি পড়োনি? আজ তবে কেন এত হিংসার মধ্যে গলা উঁচু করে বলছো এসব খেলনা? দাঙ্গাবাজেরা আমাদের নিয়ে খেলছে, আমরা হয়েছি তাদের হাতেরই খেলনা। নমস্কার। সত্যি দেশ ছেড়ে যাওয়া, নিজের পরিচয় বিলীন হওয়া বড় কষ্টের। সত্যি আমরা সকলে ভারতে আছি, মানে যে যে দেশে আছে সে সেই দেশেই থাকতে পছন্দ করে। ধন্যবাদ কবি অমিত পুরকায়িত মহাশয়কে। এবার ডেকে নিচ্ছি সন্ধ্যা সরকার। হ্যাঁ, হৃদয়পুরে বাড়ি ওনার, হৃদয়পুর থেকে এসেছেন। উনি একজন বিখ্যাত বাচিক শিল্পী, তিনি অল্প কিছু লেখালেখিও করেন। ডেকে নিচ্ছি সন্ধ্যা সরকার মহাশয়কে। তবে আসার একটাই কারণ, আমার কাকুলি কিন্তু আমন্ত্রণ জানিয়েছি। কাকুলি আমার একদম মেয়ের বয়সী, খুব ভালো, যার জন্য ওর কথা আমি একেবারে বলতে পারি। আমার সত্যিকারই একটু সমস্যা ছিল, তবু আমি এসেছি। যাই হোক, সামনে অনেক গুরুজন আছে এবং আমার থেকে বয়স হয়তো অনেকেই ছোট, একটু কম করে বড় আছে। তবে আমার মনের বয়স কিন্তু একদম বাড়েনি। একদম বাড়তে আপনারাও দেবেন, দেবেন কি দেবেন না? আমার মনের বয়স বাড়েনি। আমি তো মনে করি আমার বয়স 40, বড়জন 45, এর বেশি হবে না মনে হয়। এটা কিন্তু আমার মন বলে। কিন্তু কি করব, আমার মেয়ের বয়স 42, আবার ওটা ভেবে নিতে হয়। আমার মেয়ের যে কথাগুলি শুনিস না, ওর বয়স হচ্ছে 42। যাই হোক, কাকুলিও কিন্তু আমার মেয়েই হবে, একদম মেয়ের বয়সে। ঠিক আছে, আমি দুটো লাইন রবীন্দ্রনাথ বলে শোনাচ্ছি। আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি ছায়া। আচ্ছা, আমি আরেকটি কবিতা শোনাচ্ছি। আর যদি বলেন আমার একটা সংক্ষিপ্ত কবিতা পাঠ করছি, এখন একটু অন্য কবিতা শোনাচ্ছি। তুমি যাবো, এবার যখন মরতে আসবি, জ্যান্ত হয়েই আসিস, মন্দিরের ওই পুতুল হয়ে, আর যেন থাকিস। তুই নাকি তোর দশা দিয়ে মহিষাসুরে নিধন করিস। আয় না ঘরে দুর্গা হয়ে, দেখবো কেমন করতে পারিস। যে নারীরা জন্ম দেয় নর এবং নারী কুল, তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি অশ্রু, তারাই কিন্তু মানব স্রষ্টা, তারাই কিন্তু জাতির মূল। সবাই জানে সেসব কথা, কিন্তু ওরা মানে কোন? নারী নিপীড়ন জল খাবারে বধূর গায়ে আগুন। এবার যখন মরতে আসবি, জ্যান্ত হয়ে আসিস, মন্দিরের ওই পুতুল হয়ে, আর যেন চেয়ে থাকিস। সিলিং ফ্যানে ঝুলছে নারী, বৃদ্ধাশ্রমে কাঁদছে মা, অশুভ শক্তি বিনাশিনী এমন চলছে মানায়। রড ঢুকিয়ে পিসছে জনি, আস্থা করেও কন্যা ভ্রূণ, আজও পাচার হচ্ছে নারী। কি অন্ধ নিদারুণ, গণধর্ষণে নারী নিথর, মাংস খায়
গণধর্ষণে নারী মাংস নিথর হলে আঁচড়ে খায়, ভোগের পরে ছুঁড়ে ফেলে কেউ, কেউ জ্যান্ত পুড়িয়ে দেয়। এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়ে আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে, আর যেন চেয়ে থাকিস না। সদ্যজাত কন্যা বধে গলা টিপে জন্মদাতা, মারছে স্রষ্টা মরছে সৃষ্টি, ও মূর্তি জানিস না। শিশু কিশোরী পৌরা মাতার যত্র তত্র শরীর ভোগ, আইন কানুন টাকায় চুপ, খাই বন্দি অভিযোগ। ধর্ষকের কোনো রূপ নেই মা, ঘরের কিংবা বাইরে। দাঁড়িয়ে দেখে তোরে সমাজ, পিছনে হাসি সামনে শোনা। ও মা নরের জন্মদাত্রী, নারীর এটাই কি পাওনা? এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়ে আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে, আর যেন চেয়ে থাকিস না। কৈলাসে আর যাস না ফিরে, সংরক্ষিত নারী করিস মা। সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক উদ্যোক্তা মা। আমি সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক উদ্যোক্তা মা। সমস্যা মানে সত্য দেখো অনেক কিছু গান আমরা ডেকে নেব কবি জ্যোতির্ময় বৈরাগী মহাশয়কে। কিছুক্ষণ আলোচনার মধ্যে থাকি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমার সামনে উপবিষ্ট এবং মঞ্চে আসেন সবাই গুরুজন, সকলকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আমি সমুদ্র বিশ্বাস, যিনি সবাইকে এক জায়গায় বেঁধে আনার জন্যে পারস্পরিক জ্ঞান বিনিময়ের জন্যে এবং প্রান্তিক মানুষদের জন্যে, আমরা যারা রিক্সা চালাচ্ছি, যারা খেতে খামারে খাটছি, যারা কলে কারখানায় কাজ করছি, তারাও যে মনের ভাব প্রকাশ করতে পারি, এইটা উদ্বুদ্ধ করার যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন তিনি, তার জন্য তাকে আমি আন্তরিকভাবে কুর্নিশ জানাই। এই মঞ্চে কথা উঠেছে প্রথমত এই যে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ এক জায়গায় আনা। হরিসঙ্গীতে একটা জায়গায় আছে, শ্রীধাম ওড়াকান্দিতে তথায় যায় ৩৬ জাতে, প্রসাদ খাচ্ছে এক পাতে। অর্থাৎ আমরা এই বিষয়টার যে অনুপ্রেরণা, আমি বলুন, সমুদ্র বিশ্বাস বলুন, আমরা সবাই যদি একটু খোঁজার চেষ্টা করি তাহলে বোধহয় ওখান থেকেই পেয়েছি, যারা আমাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, সেই হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। চেতনা কথাটা কয়েকবার এখানে উঠে এসেছে। চেতনা, তারাই আমাদেরকে, আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি দেখব, তারাই আমাদেরকে নব চেতনায় উদ্বুদ্ধ করেছে।
সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ আজকে আমরা এই যে একটা সুন্দর মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, বা আমাদের মাথায় এটা এসেছে, আজ থেকে 50 বছর আগেও এইভাবে আমরা আয়োজন করার কথা বোধহয় ভাবতে পারিনি। আমার যারা বয়োজ্যেষ্ঠ তারা ভালো বলতে পারবেন। আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সেই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। আমরা কবিতা লিখছি, সাহিত্য সৃষ্টি করছি অনেকে। প্রথমেই আমরা যদি খুঁজি তাহলে দেখব 1912 সালে ঠাকুরবাড়ি থেকে পত্রিকা বেরোয়, পত্রিকার নাম নমশূদ্র শরীদ। এই পত্রিকা প্রকাশের পেছনে একটুখানি ছোট্ট ইতিহাস বলবো, দুই এক কথায় মাত্র। গুরুচাঁদ ঠাকুর যখন দেখলেন যে, একটু আগে একটা কথা উঠেছিল, চণ্ডাল শব্দটাও এসেছে এখানে, আমি লক্ষ্য করেছি। আবার আরেকটা কথা এসেছে, নমশূদ্রদেরকে দাবিয়ে রাখা, পিছিয়ে রাখার একটা কথা উঠেছে, এবং মতুয়ারা নাকি সবাই নমশূদ্র, এই ধরনের কথাবার্তা এসেছে। না, মতুয়ারা সবাই নমশূদ্র নয়। বিভিন্ন ধর্মও বলবো, বিভিন্ন ধর্ম বর্ণ, অর্থাৎ ইংলিশে বললে বলা যায় ইররেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড গ্রেডস, সকলে আছে। আমার বাড়ির পাশেই একজন আছে, হরেন্দ্রনাথ চক্রবর্তী, মতুয়া। উনি এখন জীবিত নেই, প্রয়াত হরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই তল্লাটে এবং ঠাকুর বাড়িতে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তারা হয়তো ওনাকে দেখে থাকবেন। এই যে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন, পিছিয়ে পড়া সম্প্রদায়, পিছিয়ে রাখা হয়েছিল যে সকল মানুষকে, তাদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে আন্দোলন, যে মুভমেন্ট, যে লড়াই সংগ্রাম, তার ফসল কিন্তু শুধু নমশূদ্ররা ভোগ করছেন তাই নয়। গুরুচাঁদ ঠাকুর বললেন, আমরা সবাই জানি যারা গুরুচাঁদ চরিত পড়ি, নমশূদ্র কুলে জন্ম হয়েছে আমার, তবু বলি আমি নই নমর একা। আমরা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের 7ম অধ্যায় অধ্যয়ন করলে দেখতে পাবো, এখন পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বই আপনারা অনেকেই জানেন, বা বলতে পারি সবাই হয়তো জানেন। 7ম অধ্যায়ে মতু আন্দোলন নিয়ে কথা রয়েছে, প্রসঙ্গ রয়েছে সেখানে, যদিও খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। সেখানে আছে, গুরুচাঁদ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ৩৯৫২টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে অবিভক্ত বঙ্গদেশে। এখানে কিন্তু শুধু নমশূদ্ররা পড়াশোনা করে তাই নয়, ওপেন টু অল, সকলের জন্যে, সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব ঘরের ছেলেমেয়েরাই এখানে লেখাপড়া করছে, লেখাপড়া শিখছে। অল্প সময়, তবুও আর একটু বিষয় বলবো, সেটা হলো এই যে গুরুচাঁদ ঠাকুরের যে যাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, হ্যাঁ একটু আগে কথা উঠেছিল যে ঠিকই তাদেরকে দাবিয়ে রাখা হতো, কারণ যখন দেখা যাচ্ছে এই পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা সম্প্রদায়ের মানুষদের মধ্যেও কেউ কেউ শিক্ষিত হয়েছেন, ডিগ্রিধারী যুবক তখন তৈরি হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, অথচ তাদেরকে, আমি ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, তখন থেকেই তাদেরকে কোথাও কোনো সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হয়নি। বিভিন্নভাবে সেন্সাস
এখনো আছে সেন্সাস রিপোর্ট প্রতি 10 বছর অন্তর, যেমন 2011 সালে বেরিয়েছে, 2021 সালে বেরিয়েছে, তেমনি সেন্সাস রিপোর্ট আমরা সকলেই জানি প্রতি 10 বছর অন্তর রিপোর্ট পেশ হয়। সেখানে এই সম্প্রদায়ের মানুষকে চণ্ডাল আখ্যা দেওয়া হয়েছে, চণ্ডাল লেখা হয়েছে। চণ্ডাল মানে যিনি, যে বা যারা রাগী, ক্রোধী, যা খুশি করে, অন্যায় অপকর্ম করে, দুর্ব্যবহার করে। এই বিষয়টা এই বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্যে যিনি সহযোগিতা করেছিলেন তিনি অস্ট্রেলিয়া থেকে আসা ডক্টর সিএস মিড। তার সহযোগিতায় সেন্সাস রিপোর্টে 1911 সালে প্রথম সেন্সাস রিপোর্টে চণ্ডাল গালি মোচন হয়। সেখানে নমশূদ্রই লেখা হয়। এর পরবর্তীতে অনেক বক্তা আছেন। আমি চাইব, আমরা সকলেই আশা করব, মানুষের পাশে এই আয়োজক সংস্থা, এই সাহিত্য সংস্থা, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। সকলে আমরা সবাই মানুষের পাশে থাকতে পারি, থাকি, ভবিষ্যতেও থাকব, এই আশা নিয়ে আমি একটা কবিতা একটু বলার চেষ্টা করব। আমারই লেখা আশা। আশা, আমি আশা, দুরন্ত আশা। আমার শুরু আছে, শেষ নাই, জন্ম আছে, জরা নাই, মায়া আছে, মৃত্যু নাই। আমি আশা, দুরন্ত আশা। পৃথিবীতে প্রথম প্রাণ স্পন্দনের পূর্বে আমার জন্ম। জলে স্থলে অন্তরিক্ষে অদ্যাবধি স্বমহিমায় আমি বিরাজিত। আমি আশা, দুরন্ত আশা। আমি ঝর্ণার তালে নাচি, পাখির কলতানে গাই, আর মরুত গতিতে ছুটে চলি। আমি আশা, দুরন্ত আশা। দুঃখের দুঃসহ দুর্দিনে দোসর যখন কেউ থাকে না, তখন আমি তোমার একমাত্র বন্ধু, তোমার দুঃসময়ের সাথী, তোমার দুরবস্থার অংশীদার, আর হতাশায় আশা। আমি আশা, দুরন্ত আশা। প্রকৃতির কোন শক্তির কাছে আমি পরাভব মানি না। পৃথিবীর সব আলো নিভে গেলেও, সব সুর থেমে গেলেও, সবকিছু পুড়ে নিঃশেষ হয়ে গেলেও আমি বেঁচে থাকবো আর তাকিয়ে রইব ধ্বংসস্তূপ থেকে আবার প্রাণের আগমন প্রত্যক্ষ করার অপেক্ষায়। আমি আশা, দুরন্ত আশা। ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি ডক্টর সুকুমার হালদার মহাশয়কে। জয় হরি এবং আমার উপস্থিত আত্মজনকে আমার শ্রদ্ধা জানিয়ে এখন কিছু কথা বলার ছিল, যেহেতু বলার সেই জায়গা নেই, তাই এখন খুব সংক্ষেপে যাদের কথা না বললে নয় তাদের দুই একটা কথা বলছি। যেটার কথা বলতে চেয়েছিলাম সেটা এই মুহূর্তে আমার এটার মধ্যে নেই। আমি অন্য একটা কথা বলছি, কারণ বলার দরকার ছিল।
আমি সেটা নিয়ে কবিতা লিখেছিলাম, যে কারণে যে আমি না দেখেই বলেছিলাম যাদের কথা না বললে নয়। কারণ যে সমাজ আজকে এখানে অনেক কথা উঠেছে, তার মধ্যে থেকে সেই কথাটাকে আমার বলার প্রয়োজন ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার এই মোবাইলের মধ্যে সেটা নেই, আমি বলতে পারলাম না। কিন্তু এই মুহূর্তে সময়ের কথা চিন্তা করে আমি অন্য একটা প্রসঙ্গ বলছি, কারণ আমার এই কথা বলার মধ্যে আমার নামের পাশে যেটা ঘোষণা করেছে সেটা কিছুটা মিল পাওয়া যাবে। আমি কবিতাটা লিখেছিলাম, তার নাম দিয়েছিলাম ঈশ্বর। ঈশ্বর যদি থাকতো তবে করোনাকালে কোথায় ছিল? অগণিত মানুষ আক্রান্ত হলো, অঘরে তারা জীবনটা দিল। কোথায় ছিল দেবী শীতলা? একবার ফিরে দেখলো না। ঘটা করে পুজো করি, তবু প্রাণটা তার কাঁদলো না। আসে কি কেউ দেবী বলে এই জগতের মাঝে? যদি থাকতো তাহলে কেন লাগলো না কোনো কাজে? কাতারে কাতারে প্রাণ গেল, তখন কোথায় ছিল দেবী? দেবী বলবো তাদের আমরা, অতন্দ্র থেকে যারা করেছে সেবী। সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে যারা দিয়েছে সেবা, তারাই তো সত্যিকারে দেবী। অন্যথায় আবার কারা? যে পুতুল নড়তে চড়তে পারে না, সে মানুষের করবে কি? যারা রুগীর পাশে থেকে সেবা করেছে, তারা দেবী নয় কি? নমস্কার। অসংখ্য ধন্যবাদ কবিকে। সন্ধ্যা সরকার মহাশয়া কিছু একটু বলতে চান, আপনাদের সকলের কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিচ্ছি। উনি একটু ছোট একটি কবিতা বলার অনুরোধ রেখেছেন, তাকে ডেকে নিচ্ছি। আসলে সভামুখের যে কাজ, সকলের যা কিছু বলা তার সাথে সেই সম্পর্কে কিছু একটু মন্তব্য রাখা বা পর্যালোচনা, এখন বোধহয় আর সে সময়টা নেই, কিন্তু তবুও বলি আমরা সমৃদ্ধ হলাম, আমরা আরো গর্বিত হব নিশ্চয়ই, আরো পরের বার আরো গর্বিত হব, আরো নিশ্চয়ই অনেক গুণী মানুষ আমাদের মাঝে আসবেন। যাদের পেয়েছি তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তাদের প্রত্যেকের লেখা, প্রত্যেকের বলার মধ্যে থেকে আমাদের প্রতিনিয়ত যে লড়াই আমরা করে চলেছি, সেই লড়াই কিন্তু আমরা প্রত্যেকের বক্তব্যই পেলাম। কারোর কবিতায় পেয়েছি, কারোর বক্তব্যে পেয়েছি। তো এবার আমি একটু কিছু বলি, বিশেষ কিছু বলতে পারি না আমি। আসলে এখন তো আমরা মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আমরা বিপন্ন। তো চিরকালই এই মেয়েদের এমনই অবস্থা, তার মধ্য থেকেও কেউ কেউ উঠে আসে, এবং সেই সাধারণ মেয়েদের মধ্যে থেকেই কখনো কখনো বা মা দুর্গা, মা কালী, আমরা তাদেরকেও পাই, শক্তি রূপে পাই। তো আজকে যে কবিতাটি বেছেছি, কবি শুভ দাশগুপ্তের লেখা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মদিরও চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণীকে খরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি, শুভ বিবাহ, সুসংবাদ
সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর মধ্যে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি যাকে দেবতারাও ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছে, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছে। আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছে। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দামনলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই, হয়তো মা। ধন্যবাদ সকলকে। মঞ্চে যারা আছেন তাদের সকলকে বলবো একটু পত্রিকাটা যদি বার করে নিই, মানুষের পাশে যে পত্রিকাটা আছে সেটা একটু যদি আমরা ফাইল থেকে বার করি, একটা ছবি উঠবে আমাদের সকল।